আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার দায় আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করছিল। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। প্রায় ২ ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। তাছাড়া সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বৈঠকে। জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। তবে উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্তে সন্তুষ্ট করতে পারেনি বৃহস্পতিবার রাত থেকে অবস্থান কর্মসূচি পালন করা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারীদের। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি শাহবাগে, সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত মানতে আন্দোলনকারীদের আপত্তির কারণ কি বলছেন তারা? তারা বলছেন যে আওয়ামী লীগ দল হিসেবে যেন নিষিদ্ধ করা হয়। শুধু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ মানে দল হিসেবে নিষিদ্ধ নয়। তারা এটি বলছিলেন যে গণহত্যা তারা চালিয়েছেন, সেই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত যে অন্তর্বর্তী সরকার তাদেরকে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন, সেটি তারা বলছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং সেই সিদ্ধান্ত আসা না পর্যন্ত তারা সেই রাজপথ ছাড়বে না। এবং তারা কিন্তু সেই 11টার পরই শাহবাগ মোড়ে তার অবস্থান নেয়। পুরো শাহবাগ বাংলা মোটর সড়কই তার অবস্থান নিয়েছে। এখন আমরা যদি দেখাই যে পুরো শাহবাগের পরিবেশ যদি দেখাই, পেছনে কিন্তু হাজারো ছাত্র জনতা এবং তারা মূলত বলছেন যে আওয়ামী লীগ তারা বলছিলেন যে 3টি গণহত্যা চালিয়েছেন। প্রথমটি হলো শাপলা চত্বর, তারা বলছেন যে পিলখানা, এবং তৃতীয়টি হলো এই যে জুলাই অভ্যুত্থানের গণহত্যা। তারা বলছেন যে এই সকল বিচার দ্রুত সম্পন্ন করতে হবে অন্তর্বর্তী সরকারের, তা না হলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ যদি তারা এটি নিয়ে গড়িমসি করে। কারণ গত 3 দিন ধরে এই দাবিতে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছে। তবে আজকের যে কার্যক্রম ছিল তারা কিছুটা সন্তোষ প্রকাশ করেছিলেন, কিন্তু যখন এই সিদ্ধান্ত আসলো যে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, তারা তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কখনোই কোনো সভা সমাবেশ বা তাদের কার্যক্রম চালাতে পারবে না, এটি যখন আসলো তখন তারা বলছেন যে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং এই বাংলায় যেন আওয়ামী লীগের কোনো কার্যক্রম না থাকে, আগামীতে যেন সেই আওয়ামী লীগের মতো কোনো দল যেন স্বৈরাচার হিসেবে গড়ে উঠতে না পারে, সেটি তারা বলছিলেন যে আগামীতে যেন
এরকমভাবে কোনো দল যেন গণহত্যা চালাতে না পারে, তারা যেন ভয় পায়, তারা এটাই বলছিলেন যে তো আজকে তারা বলছেন যদি এরকম পরিস্থিতি চলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি না করা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা আগামীকাল থেকে শুরু করে যতদিন পর্যন্ত এটি করা না হবে ততদিন পর্যন্ত তারা কার্যক্রম চালাবেন। তবে অফিসিয়ালিভাবে এখনও কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত আসেনি তারা বলছিলেন, কারণ কিছুক্ষণ পরে হাসনাত আব্দুল্লাহ এই বিষয়ে কথা বলবেন। তিনি বলছিলেন যে তাদেরকে রাজপথ না ছাড়তে বলেছেন। কিছুক্ষণ পরে হয়তো আমরা আরও জানতে পারবো যে এই বিষয়ে কি সিদ্ধান্ত আসবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। নাফিসা। ধন্যবাদ প্রিন্স। জানছিলাম শাহবাগের গণজমায়েতের খবর। এর আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়ার হুঁশিয়ারি দেয় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের নেতারা। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগের গণজমায়েত থেকে তারা এই ঘোষণা দেন। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ঐক্য নষ্টের ষড়যন্ত্র হচ্ছে দাবি করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান নেতারা। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। গ্রীষ্মের তপ্ত রোদ উপেক্ষা করে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ৩ দফা দাবিতে দিনভর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় পুরো চত্বর। মিছিল নিয়ে একে একে গণজমায়েত স্থলে জড়ো হয় জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও গণজমায়েতে আসা সবার কণ্ঠে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের স্লোগান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি গণজমায়েতে উপস্থিত হন জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। গণজমায়েতে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র করলে অন্তর্বর্তী সরকারকেও রুখে দাঁড়াবে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় না নিয়ে আসা হয়, ততক্ষণ পর্যন্ত এই জুলাই জনতা শাহবাগ ছেড়ে যাবে না। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এই ধর্মের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার ভোগ করবে বলে এ সময় উল্লেখ করেন তিনি। গৌতম বুদ্ধ যে বাণী দিয়ে গেছেন তা অনুসরণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি। কয়েকটি বৌদ্ধ বিহারের প্রধান সহ বৌদ্ধ ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিগণ প্রধান উপদেষ্টার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। দেশের জনগণ গুম, খুন, লুটপাটকারী ও সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কাছে বিএনপি সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছে, অন্তর্বর্তী সরকারকে সফল দেখতে চায় বিএনপি। উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা চায় তার দল। আর গণতন্ত্র প্রতিষ্ঠায় ও ভোটাধিকার রক্ষায় সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্টে দেখেন বিস্তারিত। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনকারীদের বিচার করতে হবে যাতে কোনোভাবে আর গুম খুন ফিরে না আসে। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই
গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত, অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচার। বিএনপি এই সরকারকে সফল দেখতে চায়, তবে এখানে একটি কথা রয়ে গেছে। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। পলাতক স্বৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে। আগামীতে কেউ যাতে ভোটের অধিকার কুক্ষিগত করতে না পারে সেদিকে দেশের মানুষকে সজাগ থাকার আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রকে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায় উল্লেখ করে তিনি বলেছেন, গণতন্ত্র নিয়ে যে কোনো চক্রান্ত প্রতিহত করবে জনগণ। শনিবার চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। শামসুল হক হায়দারিকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন আয়লান আহমেদ ও এনামুল হক। তীব্র তাপদাহ উপেক্ষা করে তারুণ্যের পদধ্বনি বন্দরনগরী চট্টগ্রামে। তরুণদের পাশাপাশি দূর দূরান্ত থেকে এসেছেন হাজারো জনতা, যাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির 3 সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারুণ্যের এই সমাবেশ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় পলো গ্রাউন্ড মাঠ। তিল ধারণের ঠাঁই ছিল না সেখানে, তবে ছিল চমক। তারুণ্যের সমাবেশের মঞ্চে হাজির হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট ট্রাই করবেন যে চিটগং এর ইন্টারেস্টটা ওনারা সবচেয়ে আগে রাখবেন। এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। লাখো মানুষের সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা চক্রান্ত অব্যাহত রেখেছে। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে তার দলের অবস্থানও তুলে ধরেন মির্জা ফখরুল। দাবি হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা এই মাঠে যারা আছি তারা সবাই শুধু নয় বন্ধুগণ, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন করে এসেছে। গণতন্ত্র ফেরাতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা তা পারছে না উল্লেখ করে অধিকার আদায়ে তরুণদের ফের জেগে ওঠার আহ্বান জানান বিএনপির মহাসচিব। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া হবে না। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 9টা বছর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাতের পরে গণতন্ত্রের জন্য পথে পথে মাঠে ঘাটে ঘুরে ঘুরে বেরিয়ে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলেন এরশাদকে পরাজিত করে। তিনি আমাদেরকে পার্লামেন্টে ডেমোক্রেসি দিয়েছিলেন। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না। আপনারা লড়াই করেছেন বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। মূলত এই দাবিকে সামনে রেখে দলটির 3 সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই কর্মসূচি। বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে ভোট, আর সেই নির্বাচনের সুস্পষ্ট পথরেখার দাবিতে সামনের দিনে আরও সোচ্চার হবার ইঙ্গিত দিচ্ছে তারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চট্টগ্রাম। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে যারা গণহত্যার মতো জঘন্য মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার নিশ্চিত করা হবে। একই সাথে সত্য ও জবাবদিহিতা কমিশন গঠনের কথাও বলেন তিনি। শনিবার রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 এর দ্বিতীয় খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সবকিছু গুরুত্বের সহিত বিবেচনায় নিয়ে আইনটি শক্তিশালী করা হবে আর সংস্কার কার্যক্রমে
কার্যক্রমের অংশই হবে এই আইন। মতবিনিময় সভায় কয়েকজন বক্তা গুমের বিচারে এই আইনের প্রয়োজন আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেন। এমনকি আইনে মৃত্যুদণ্ডের বিধান না রাখা এবং গুমের সংজ্ঞা স্পষ্ট করা সহ আরও কিছু পরামর্শ আসে মতবিনিময় সভা থেকে। আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে এবং যারা গণহত্যার মতো মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে এবং তারা যে এই জাতিতে একটা বিচ্ছিন্ন, এই জাতির মূল ধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিশ করার জন্য হলেও আমাদের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করতে হবে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য যা যা করা যায় সেটার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। বন্যা মোকাবেলায় পূর্বাভাস সঠিকভাবে পেতে যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান। এ সময় তিনি আহ্বান জানান হাওর পাহাড়ের ক্ষতি করে কোনো প্রকল্প না নেয়ার। প্রাথমিকভাবে দেশের 11টি নদী পরিষ্কারের কাজ শুরু করা হবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, পরিবেশ রক্ষার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সৌদি আরবে শোক সভার আয়োজন করে জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভুক্ত সুলতান বিন সালমান আল নুজহা অঞ্চল কমিটি। জেদ্দা থেকে মাকসুদ সেলিম জানান, কমিটির সভাপতি আহমদ আলীর মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে ও সৈয়দ মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন ফরহাদ হোসেন রুমি, সহসভাপতি রুহুল আমিন, সুলতান আহমদ, সাংগঠনিক সম্পাদক আরশ আলী, অর্থ বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন, নিজামুদ্দিন, আব্দুল মতিন ইজন, আফতাবউদ্দিন, মাসুক আহমেদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সৌদি আরব প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন খানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান উপদেষ্টা বশির সরকার। প্রধান বক্তা ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক গাজী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির প্রধান সমন্বয়ক তাজুল ইসলাম গাজী, প্রবাসী চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শামীম খান সহ অন্যরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকালের খবর সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।